ক্ষমতা থাকে। আমরা কি বলি দীক্ষা নিয়ে নাম ধ্যান করে, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। এই যে বলছি অমানী, অমানী কথাটা আমি ভালো করে যদি ভাবি তাহলে নিজেকে গুরুত্ব দেওয়া। সহকর্মীদের মধ্যে বিবাদ লাগছে, আমি বলছি যে আমি অমানী, তার মানে আমি গুরুত্ব দিচ্ছি আমাকে। কেউ যদি মন্দ ব্যবহার করছে আমার সাথে, তার মানে সে কোনোভাবে ইনসিকিউর, সেই জন্যই সে মন্দ ব্যবহার করছে। আমি ইনসিকিউরিটিটাকে, আমিও ইনসিকিউর হয়ে তাকে জবাব দিচ্ছি, বিচার করছি না। এই বুদ্ধি ক্ষমতা এসে এখানে বলবে যে এই আচরণটা তুই করিস না, তুই তোর ঠাকুরের মতন করে আচরণ কর। এই যে ও মন্দ ব্যবহার করলো, ওই মন্দ ব্যবহারের তোর কোনো অধিকার নেই। এই মন্দ তুই পেলি, ওটাতে তোর কোনো অধিকার নেই, কিন্তু পাওয়ার পরে তুই কি করতে পারিস? এবার বুদ্ধির ক্ষমতার প্রয়োগ কর, তোর আচরণটাকে নিয়ন্ত্রিত করে হবে। আচরণ দিয়ে কি নিয়ন্ত্রিত করবো? যে আমার আচরণটা পরিশুদ্ধ হবে, পরিশুদ্ধ আচরণ হবে, তোমার মতন করবো না। তুমি কি করেছো আমার জানা নেই, তুমি করে আমার অস্তিত্বকে টলমাটল করছো, এটা আমি হতে দেব না। এই যে নিরবিচ্ছিন্ন মগ্ন থাকা, এটাই ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। ব্যক্তিত্বের প্রকাশ এইভাবে ঘটে, যেটাতে আমি মগ্ন থাকবো সেরকম হবে ব্যক্তিত্ব। আমি যদি ঠাকুরের মগ্ন থাকি, ব্যক্তিত্ব একদম ঠাকুরের মতন হবে, অন্য কারোর মতন হবে না। ওই শুভদিদা রেল কোম্পানির অফিসার, উনি আর রেল কোম্পানির অফিসার থাকবেন, ওনার চলাটা রেল অফিসে গিয়েও ওই ঠাকুরের মতনই হবে, একদম হবেই হবে। এটাই নিয়ম, একদম গল্পটা এইখানে দাঁড়িয়ে যায়। যেখানে মগ্ন তেমনই হবে আমার ব্যক্তিত্ব। আর কি ক্ষমতা থাকে? প্রভাব ক্ষমতা, প্রভাবের ক্ষমতা। যে মানুষ চলি আমরা নিরবিচ্ছিন্ন ব্যক্তিত্ববান হয়ে, তখন কি হবে? তার প্রভাব বিস্তার হবে, তাকে দেখে সমাজ প্রেরিত হবে, তার সাথে যুক্ত হবে, সে মানুষকে আরো উদ্বুদ্ধ করতে পারবে। শত শত মানুষ তার কথায় উদ্বুদ্ধ হয়ে যাবে, প্রেরিত হয়ে যাবে, যে না, এই লোকটাকে দেখে উদ্বুদ্ধ হওয়া যায়, এই লোকটাকে দেখে ঝাঁপিয়ে পড়া যায়, এই লোকটাকে দেখে এগিয়ে যাওয়া যায়, থামা যায় না। তাহলে এই প্রত্যেকটা প্রাণ আমরা যারা আছি, প্রত্যেকে এরকম করে সমাজে শয়ে 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 ঝাঁপিয়ে পড়তে পারি। আমরা পারি, আমরাই পারি। আর আছে সংগ্রাম ক্ষমতা। বিপদ কাল এসছে, মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, বহু ক্যান্সারের পেশেন্ট, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি নেই, আমার মাথা নড়ে গেছে, নড়ে গেছে। তাহলে সংগ্রাম ক্ষমতা আমার দুর্বল। সংগ্রাম ক্ষমতা দুর্বল হয় কখন? যখন নির্ভরতা থাকে না। নির্ভরতা নাই, তাই নির্ভরতা নেই। একটি ঠাকুরের কর্মী বেরোবেন, তার দীক্ষার কার্যে তিনি বেরোবেন, এরকম স্থিরকৃত তার ছেলের বউ বাচ্চা, সন্তান সম্ভাবনা, বাচ্চা উল্টে গেছে এবং পেটে নাভি জড়িয়ে গিয়েছে বাচ্চার গলা, হিমোগ্লোবিন কম নাকি, এরকম নাকি ঘটনা। বাচ্চা বাঁচবে নতুবা বৌমা বাঁচবে। তিনি চুপ করে আছেন, হঠাৎ লাঠি নিলেন, ব্যাগ নিলেন, বেরিয়ে যাচ্ছেন। ছেলে রে কাই, তুমি বেরোচ্ছ মানে? এটা বেরোনোর সময় তোমার বোধ নাই, এরকম অবস্থায় তুমি যাচ্ছ। তার বউ বলছে, কি করছো তুমি এরকম অবস্থা বাড়িতে? তিনি বেরিয়ে পড়লেন, কারোর সাথে কোনো কথা না, কারোর কোনো মন্দ ইয়েতে তিনি টললেন না, তিনি অচল অটল বেরিয়ে পড়লেন ঠাকুরের কর্মী। সন্ধ্যাবেলায় সমস্ত কার্যক্রম শেষ করে এসছেন ফিরে, বাচ্চা পেটের গর্ভে সোজা হয়ে গেছে, নাভি যেটা জড়িয়ে গেছিল গলায় খুলে গেছে। যে ডেলিভারি হওয়ার কথা অপারেশন করে, এ বাঁচবে না সে বাঁচবে, নর্মাল ডেলিভারি হয়ে গেছে। ছেলে পায়ে পড়ে কাঁদছে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝিনি। ছেলে তখন বলছে, বাবা আমি বুঝিনি, শ্যাম রাখি না কুল রাখি, কুল রাখার জন্য তুমি আছো শ্যাম, আমি রাখবো তোমাকে। বেরিয়ে পড়েছিলেন তুমি। এইটাই গল্প, এইটাই হচ্ছে সংগ্রামের গল্প। সংগ্রাম এইভাবে হয়। মৃত্যুর সাথে চোখ রেখে আমি কথা বলবো যে এখন আমি যুদ্ধ করছি তোর সাথে, থামিনি। মৃত্যু আসতে পারে, বিপদ আসতে পারে, বিপদের সাথে চোখ রাখতে ভয় পাচ্ছি কেন? তাহলে তুমি কি নেই? আমি তো তোমার সাথে যুদ্ধ করছি, যে দিকে তুমি সেদিকে আমি, তাহলে আমি ভয় পাচ্ছি কেন? তাহলে কি আমি তোমার বিপরীতে দাঁড়িয়ে আছি? তাহলে কি তোমার সাথে আমি থাকি না? বিপদ কালে বোঝা যায় যে আমি ঠাকুরের সাথে আছি কি নেই।
বিপদকাল আমাকে বুঝিয়ে দেবে যে আমার নির্ভরতা আছে কি নেই। কারণ আমার যখন মনে হয় যে আমি ক্ষণিকের ঠাকুর, ক্ষণিকের নিজের, ক্ষণিকের ঠাকুর, ক্ষণিকের নিজের, তখন বুঝি যে এ বেটার তো টুনি বাল্ব, এ বেটার কোনো নিজের ওপরে বিশ্বাস নেই, সেই জন্য ভয় পায়। ঠিক আছে? আর যে সবসময় জলে ওই জাঁতার মতন ঘুরছে ঘুরছে এক কেন্দ্র, আর কেন্দ্রচ্যুত হচ্ছে না, সে দ্বিচারী হচ্ছে না, তখন সে একদম বাঘের বাচ্চা। সে পরম পিতার সাথে, তার সাথে আছে, তার কাঁধে চড়ে পরম পিতা দৌড়াচ্ছেন। ঠাকুরের একটি ঋত্বিক, এখানে ঠাকুরের একটি ঋত্বিকের ছেলে অস্ট্রেলিয়া থাকে, ওখানে সাইকিক বলে একদল আছে, পুলিশে যারা বিপদে পড়ে তাদের সাহায্য নেয় সাইকিক, তারা এরকম করে দেখতে পারেন। ঠিক আছে? তারা দেখতে পারেন ভবিষ্যতে কোথায় কি হচ্ছে। অনেক সময় পুলিশের যেসব কেস সলভ হয় না, সেখানে সাইকিকদের সাহায্য নেয় অস্ট্রেলিয়ায়। তো তাদের পারিবারিক একটি অশান্তি, অসুবিধা। তার বউয়ের বান্ধবী এক পুলিশ অস্ট্রেলিয়ার, তিনি বলছেন তুমি সাইকিকের সাহায্য নাও, সাইকিকের সাহায্য নাও, তিনি বলে দেবেন তোমাদের উপায় কিছু একটা, তুমি যাও। সে ভাবছে যে আমি যাব, স্বামীকে বলেছে, স্বামী বলছে চলো, বলছে যখন দেখেই আসি কি বলছে, যেরকম জ্যোতিষী সেরকম সাইকিক। পুলিশ ডিপার্টমেন্টে কখনো যদি কেস সলভ না হয়, সে হয়তো বললো যে যাও সিডনি বন্দরে গিয়ে দেখো, খোঁজ নাও, ওরকম একটা লোক পেতে পারো। এরকম করে ওদের অনেক আনসলভ কেস ওনারা সলভ করেন অস্ট্রেলিয়া পুলিশে। কিন্তু এটা কোনো ডকুমেন্টেড না, আনডকুমেন্টেড একটা গল্প তাদের ডিপার্টমেন্টের, ইন্টার ডিপার্টমেন্টাল। সেই সাইকিকের কাছে সেই ঋত্বিকের ছেলে আর ছেলের বউ গেছিলেন, তারা দীক্ষিত। সেই ছেলে আমাকে বলছে, আমি যখন গেলাম, তিনি বলছেন যে তুমি এসছো কেন আমার এখানে, তোমরা এসছো কেন, যাকে নিয়ে তুমি চলছো তিনি তোমার কাঁধে বসে আছেন, আর তুমি এসছো আমার কাছে এসেছো। তাহলে আমরা সবসময় তার সাথে থাকি, যতবার নিজেকে প্রকাশ করি তিনি দুঃখিত হন, তুই একটু ভালোবাস আমাকে, তুই একটু ভালোবাস, হাত বাড়িয়ে থাকবেন তিনি। আর আমি হাত ছাড়িয়ে ছুটবো আমার পানে, আমার পানে যাব না তোমার পানে যাব, এটা আমার ডিসিশন। এই যে বলো বাধ্য নই, আমরা সুপথে চলবো এটাতে বাধ্য নই। সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না, ঠাকুর এটাই আমাদের বলেছেন, তাই বাধ্য তিনি করবেন না। বাধ্য আমি আমার নিজেরই হতে পারি যে আমি করব না, আমি তোমাকে ভালোবেসে যাব। আর যদি ভালো না বাঁচতে পারি তাও হ্যাঁচে প্যাঁচে করে থাকবো, যখন আমি আমার ডাক শুনবো আর আমি শুনবো না, আমি উত্তরই দেবো না, আমি মরার মতন শুয়ে থাকবো, পড়ে থাকবো, কোনো আচরণ তার সীমাকে উল্লঙ্ঘন করাবো না, গল্প শেষ। আমি যা প্রকাশ করবো তাই আমার ঠাকুর প্রকাশ করবেন, আমার হয়ে ঠাকুর প্রকাশ করবেন। আমার শরীরটা কেবল যন্ত্র থাকবে, তুমি যন্ত্রী হয়ে ঘটো, কি করতে চাও আমাকে দিয়ে। রাজুদা বলছিলেন আমার কোমরে ব্যথা, বসে থাকে, আমার কিছু যায় আসে না, কোমরে ব্যথা হোক না হোক যায় আসে না। আমার এই শরীর তোমার জন্য যদি লাগে কাজে প্রভু লাগাবে, এই গল্প নিয়ে ভাবার বিষয় নয়। আমি কি খাবো গিয়ে সেটা নিয়ে আমি ভাবি না, আমি কোথায় শোবো এটা নিয়েও ভাবি না, কেউ আমাকে বলবে কিনা এটা নিয়েও আর ভাবার দরকার নেই। ভাবনা যদি আমি ভাবতেই থাকি আমাকে নিয়ে, তাহলে তোমার ভাবনা ভাববো কখন? নিজেকে নিয়ে তো মগ্ন থেকে কাটিয়ে দিলাম সারা বেলা, আর প্রকাশ করি আমি তোমারই লিডার, একটি যন্ত্র মাত্র। এটা হয় না, এমনি খণ্ডিত, অন্তর্জানত, আমরা খণ্ডিত সবাই। আর যেদিন একদম অখণ্ড হয়ে উঠবো তিনি প্রকাশ দেবেন আমার মধ্যে দিয়ে, আমার শরীর প্রকাশ করবে, আমার চলা বলা সবকিছু প্রকাশ করবে। সবাই ভালো থাকেন। দীক্ষাপত্রের কাজ নিয়েও অনেক কথা হয়েছে, কিন্তু একটা অসুবিধা সবাই দেখুন যে দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে আমরা কর্মীরা বুঝতে পারছি না আমরা কোথায় সেট করব। সাধারণ মানুষ যাজন করতে বেরিয়ে যাচ্ছেন, এই করতে বেরিয়ে যাচ্ছে, আমরা কি করব, আমাদের কাজ কি, এটা খুঁজে পাচ্ছে না। এখন যে কোনো কাজ করতে গেলে কি করতে হবে, একটু উৎসাহ দিতে হবে। ছেলে রান্না করেছে, প্রথম 10-12 বছরের ছেলে বাড়িতে রান্না করেছে, বাপ কি বলবে, বাহ কি সুন্দর করেছিস, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ছেলে ভাবলো খুব ভালো হয়েছে, খেয়ে দেখছে বেটা নুন কম, ছেলে বুঝলো নুন কম। কিন্তু এই যে উৎসাহ উদ্দীপনা দেওয়া, তাতে কি হয়, ছেলের উৎসাহ বেড়ে যায়, আমি আবার করি। এই যে বসে আছে একটি ছেলে ছিল কোথাও, আমি বলে ভোরবেলা চা বানা, বলে কভি নেই বানা, বলে বানা, আর উঠে দাঁড়া।
এই যে এই ছেলেটা কোনো ভোরবেলায় আজ থেকে এত বছর আগে আজকে ঠাকুরের কর্মী হয়েছে বলে বানা চা। হ্যাঁ, ও ভয়ে ভয়ে চা বানাচ্ছে, আমি ওর চা পেয়েছি। তো এই যে চা বানালো, ওর কনফিডেন্স এমন হলো যে না, দাদাকে চা বানিয়ে দিয়েছে আমি, আজকে হয়তো রান্নাও করে বেটা। তো কথাটা হচ্ছে উৎসাহ। এই যে কর্মীরা যারা আছি আমরা কি করতে পারি, উৎসাহ দিতে পারি। এই দীক্ষাপত্রের কাজ চলছে, আরে খুব ভালো হচ্ছে, চলো না, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আর কি বলতে পারি, তোমরা যাজন করতে বেরোচ্ছে, যখন দু চারটে নতুন লোককে যাজন করে আমাদের দীক্ষাটা হবে, দীক্ষাটা হবে। আমরা অনেকে ভাবি দীক্ষাপত্রের কাজ সেই বোরিং, দীক্ষাপত্র দীক্ষাপত্র। মন্দির ছিল, বেশ ভালো ছিল, কালেকশন হচ্ছিল, উৎসব হচ্ছিল, ভালোই হচ্ছিল, কালেকশন হচ্ছিল। হ্যাঁ, এই কি বলছে এখন যে কালেকশনও করা যাবে না, উৎসব করো। এই আরেক বিপদ ডেকে এনেছে। আমরা চলবো কি করে, আমরা চলবো কি করে, আমাদের ঘর সংসার চলবে কি করে, আমার জীবন চলবে কি করে? একটার পর একটা বিপদ ডেকে আনছে, বলে এই লোকটার কোনো মাথার ঠিক নেই। পা ছড়িয়ে বসবো, ঠাকুরের হয়ে চলবো, টাকা এমনি পায়ের সামনে দিয়ে যাবে লোকে। বেটা চোর, বেটা চোর চুরি করে ধরা পড়ি করে গিয়ে ছাই মেখে বসে আছে। এবার সবাই মারতে এসে দেখছি সাধু বাবা বসে আছে, তো বসে পড়লো ধুয়ে নিয়ে, বলছে উপর ওখান ঢের। চোর ভাবছে বেটা নকল সাধু হয়ে এই আসল হয়ে কি পেতাম। ঠাকুরের কাছে এসছে দেখতে, বলছে ঠাকুর গেলাম কি, শোভাযাত্রা করে নিয়ে গেল, হাতির পিঠে চলে নিয়ে গেল, এই করলো সেই করলো, অনেক বললে বলে। বলে এইটুকু করেই তোরা এত পাচ্ছিস, আর পুরো করলে তার কি করতিস? ঠাকুর বলছেন এক করবি দাদাকে। এইটা আমাদের গল্প। আমরা ভয় পাই কেন? সব মানুষ সবাইকে দেখে। কোনো উৎসব যদি ঠিক মতন মানুষের কাছে পৌঁছায়, কোথাও দেখেছি তারা হবে না। কোনো কর্মী যদি চলতে চলতে থেকে যান, বলে যে ভাই আমার চলার পথ অবরুদ্ধ হচ্ছে টাকার অভাবে, কিছু সাহায্য করবে, লোকে দিয়ে দেবে। দেবে না? 1000 বার দেবে, 1000 বার, লাখ লাখ বার। তুমি তাহলে প্রকাশ করো তোমার ঠাকুরকে, আর কিছু করতে হবে না। তাহলে কর্মীরা এই উৎসাহ দেন। এই যে গল্পটা হচ্ছে দীক্ষাপত্রের গল্প, আমরা কখনো ভেবেছি আপামন মানুষ এরকম যাজন করবে? আমরা কখনো ভেবেছি এতগুলো লোক, সাধারণ মানুষ গ্রামে গঞ্জে শহরে নগরে নেমে পড়বে? আমরা বলছি এটা নাকি ঠাকুরের কাজ। কাঁচকলা দীক্ষাপত্রের কাজ কে বলেছে ঠাকুরের কাজ? আমার কাজ, আমার নিজের জীবনের কাজ। কিভাবে? আমি যে হেঁটে হেঁটে বেরোই, আমরা যে চলতে চলতে বেরোই, যাতে গাড়ি আছে মোটরসাইকেল আছে, কিন্তু বেরোচ্ছে। এই বেরোলে কি হয়, শরীর ঝাঁকুনি খাচ্ছে, হাঁটাতে হোক বাহনে চললে হোক, শরীরে ঝাঁকুনি খায়। শরীরে যদি এইটুকু ঝাঁকুনি লাগে, শরীর ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। মনোবিদ, মনস্তত্ত্বের গল্প যারা জানেন তারা জানেন সাইকোলজির একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টার পড়ে আমি দেখলাম যে জাস্ট মন খারাপ যদি হয়, কয়েকজন মিলে যদি হাঁটি, কয়েকজন মিলে শুধু হাঁটলাম, তাতেই নাকি মন ভালো হয়ে যাবে। মনোবিদ তাই বলছেন। তাহলে এই যে দীক্ষাপত্রের কাজে কয়েকজন মিলে দলে বেরোচ্ছেন, তাতে মনও ভালো হচ্ছে, শরীর তো ভালো হচ্ছে, দেখিয়ে দিলাম যে শরীর নড়লেই ভালো থাকে, হাঁটলেই ভালো থাকে, বেরোলেই ভালো থাকে। তাহলে তার সাথে মনোবিদের গল্প যদি জুড়ি, তাহলে বলছি যে মনও ভালো হবে। তাহলে শরীরও ভালো হলো, মনও ভালো হলো। আর যে কি কাজ করছে সামাজিক। আমরা তো আজকাল ক্যাপসুলে পৌঁছে গেছি। মোবাইলটা হচ্ছে আমার, এই যে আজকেই বললাম, সকালে উঠে আমি যেন কি মনে মনে বলি, সারাদিন যেন আমি মোবাইল নিয়ে চলি, সারাদিন হলো মোবাইল নিয়ে চলছি। এখন মনে মনে এই কথা বলেই যদি দিন শুরু করি, তাহলে গল্পটা কি হচ্ছে, আমরা মোবাইলে আবদ্ধ বা নিজের স্বার্থে আবদ্ধ ছোট ছোট জীব। এবার গল্পটা বললাম তো দেখি, যখন আমি নিজের অস্বস্তির প্যারাডিমে আরেকটা বাড়িতে ঢুকি, বলছি দাদা আপনি দীক্ষা নিয়েছিলেন, এই করছেন, এতে কি হচ্ছে, সামাজিক একটা গল্প তৈরি হচ্ছে, বন্ধন তৈরি হচ্ছে। সেই সংকীর্ণ আমি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি সামাজিক সম্পর্কের মধ্যে। তাহলে এই সামাজিক সম্পর্কটাও আমার পোক্ত হচ্ছে। আর সমাজে গিয়ে কি বলছি, আধ্যাত্মিক কথা, আমার গুরুর কথা বলছি। তাহলে শরীর ঠিক হলো, মন ঠিক হলো, সামাজিক সম্পর্ক ঠিক হলো, আধ্যাত্মিক যুক্ত হলো। WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হেলথের ডেফিনেশন দিতে গিয়ে বলছেন, শরীর, মন, সমাজ এবং আধ্যাত্মিকভাবে যারা ঠিক আছেন
তারাই কেবল সুস্থ। তাহলে আমরা সুস্থতা আমরাই করছি, দীক্ষাপত্রের কাজ আমাদেরই সুস্থতার গল্প। তাহলে কে বলেছে এটা ঠাকুরের কাজ? এটা তো আমার জীবনের কাজ, এটা তো আমাদের ভালো থাকার কাজ। আমরা এত কর্মীরা থেকেছি, এত দিন ধরে কাজ করেছি, এত ইয়ে করেছি, কোন প্রজেক্ট দিয়ে এত আপামর জনসাধারণকে নামিয়ে দিতে পেরেছি? আর যদি বলি তো মন্দির হয়ে গেছে, গল্প শেষ। যার কাছ থেকে অর্ঘ নিয়েছিলেন তার দিকে ফিরেও তাকাইনি, হয়তো তাকিয়েছি, তাকাইনি। উৎসব শেষ হয়ে গেছে, আপনার কে দাদা? আচ্ছা আচ্ছা, আপনাদের চিনেও চিনতে পারি না। যেখানে গিয়ে আমি হত্যা দিয়ে পড়েছিলাম, যেদিন মন্দির হচ্ছিল না, কেন্দ্র হচ্ছিল না, তাকেই আমি চিনতে ভুল করি। তাহলে আমরা কর্মীরা কি বলতে পারি? তোমরা এই কাজ করো, খুব ভালো হচ্ছে, সাথে নতুন যাজন করো, দীক্ষাও হোক। যাজকরা বুঝতে পারছেন না কি করবেন, আমাদের কাজ কি হল, যাজন তো সবাই করছে, তাহলে আমার কাজ কি? উৎসাহ দেন, পেছনে লাগান, আর দীক্ষাটা যাতে বাড়ে তা দেখেন। অধৈর্যদের কাজ, এই যে নতুন দীক্ষিত হচ্ছে তাদের লিস্টগুলো নেন, তারা ইষ্টভীতি ঠিক মতন হচ্ছে কিনা সেটাকে মনিটরিং করেন। ঋত্বিক কাজ, ভেতরে যখন সমান পেছনে দৌড়ান, একদম শির দ্বারা হয়ে যান। আমরা যখন কোথাও অর্থ মান যশ আসে তখন কি হয়? আগে উঠেই পড়বো, কারণ আগে যে ঝাঁপ দিয়েছে সেই নেতা। অতএব ঠাকুর বলেছেন আগে ঝাঁপ দিয়েছে, অর্থমান যশ আছে এখানে, আমি ঝাঁপিয়ে পড়লাম, তাহলে আমি নেতা হয়ে যাব। আর যখন কোনো দায়িত্ব আসবে তখন আমি সবার পেছনে গিয়ে দাঁড়াবো, কেননা যে পেছনে দাঁড়িয়েছে সে সর্দার, যে ধরো সেই দ্বারা সেই সর্দার, তাই পেছনে সেই সময় চলে যাবো। গল্পটা এইভাবে তৈরি করা যায়, সর্দার আর নেতার। তাহলে গল্পটাকে আমার বোঝার দরকার যে আমি কখন কি করতে পারি। আমাদের দীক্ষা কোথায় নেমে যাচ্ছে দেখছি না? এটা তো কর্মীদের কাজ, এটা ঋত্বিকদের কাজ। হাওয়াটা কোথায় গন্ডগোল হচ্ছে দেখছি না কেন, পারছি না কেন? উৎসাহ কোথায় আমাদের খাঁকতি করে ফেলেছি, কোথায় আমাদের গল্পের জায়গাটা মলিন হচ্ছে, দেখা দরকার নেই? তাহলে নতুন দীক্ষা কবে হবে? নতুন দীক্ষিত কোথায় আসবে? ঠাকুর বলছেন পুরনোর জাগরণের সাথে নতুনের দীক্ষাও হবে। ঠাকুর তো এই কথাই আমাদের বলেছিলেন। তো যখন নতুন দীক্ষা হলো তখন পুরনো সব কোথায় হারিয়ে যাচ্ছে জানি না। আর যখন নতুন পুরনো জাগরণ হচ্ছে, নতুন দীক্ষা কোথায় হারিয়ে গেছে। মানে দাঁড়ি পারলাম নাকি আমরা? না, দুটোকেই একসাথে নিয়ে চলার। ঠাকুর তো বলে দুটোকেই একসাথে নিয়ে চল। হ্যাঁ, আমরা তো দাঁড়িয়ে পারলাম না, আমরা তোমার মানুষ। দুটো গল্পই তৈরি করতে হবে, যাতে এর পরের বার বিপুল বেগে দীক্ষা দিয়ে আমরা ফিরতে পারি, তারই চেষ্টা করি। বিপুল বেগ যেরকম করে দিতেন সেইভাবে দেন, সেইভাবে দেন, সেইভাবে উৎসাহ তৈরি করেন, সেইভাবে জনতার মধ্যে ঢুকান। সব কাজ একসাথে হবে, আরো প্লাবন আসবে। আপনারা এসছেন, অঢেল আনন্দ আমরাও পেলাম, আপনারাও পেলাম। 1 বছর পরে আমাদের দেখা হলো, এরপরে যখন আসবেন আবার 1 বছর পরে, বাংলা নববর্ষ মানে নতুন বছর, তখন 3 মাস পরে, 3.5 মাস পরে আমরা আবার বলবো নতুন বছর বাদে দেখালো, 1 বছর বাদে দেখালো। কিন্তু যা করবেন আনন্দে থাকবেন। যে নুন ভাত খায় সে নুন ভাতেই আনন্দে থাকুক, যে রাজার ভালো থাকে সে রাজার ভালো আনন্দে থাকুক। যে যেরকম আছি সেখানে আমি পূর্ণ আছি, এই বোধে যদি থাকে তাহলেই আমি সুখী। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকুন, সবাই নিরাময় যদি লাভ করার থাকে লাভ করুন। একে অপরের জন্য পরের মঙ্গলার্থে নিজেদের আমরা চলেন নিবেদন করি, যেটুকু পারি, যতটুকু পারি। কেউ যেন কোশ্চিন তাহলে আমরা দুঃখে না থাকি। পরম পিতা আমাদের স্বাগতে। জয় গুরু। সবাই বাড়ি ফিরবেন সাবধানে। যারা যারা বাড়ি ফিরতে চান, অনেকে ফিরবেন আজকে, আলাদা করে অনুমতির বিষয় নাই, সবাই সাবধানে ফিরবেন। যারা হিন্দিতে শোনার অভ্যাস বা ভালো লাগছিল, আমি বাংলায় বললাম। হিন্দি বলতে গেলে কথা আটকে যায়, ব্রেন আর মুখের একটা সফটওয়্যারের প্রবলেম আছে। বাংলায় বললাম, ধ্বনি দিয়ে দেন।